students, welcome to another video lecture of biology class. So today's topic is adaptive radiation, অভিযোজনমূলক বিকিরণ. So adaptive radiation জিনিসটা কি, ডেফিনেশন কি সেটা বলার আগে আমরা টোটাল কনসেপ্টটা আগে ক্লিয়ার করব, তারপর ডেফিনেশন বা এক্সাম্পলে আমরা যাব. সো অ্যাডাপটিভ রেডিয়েশন যে কনসেপ্টটা সেটা দিয়েছিলেন একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে H.F. অসবর্ন, বাট সেই কনসেপ্ট পরে আসছি আমরা. তো ডারউইন চার্লস ডারউইন এর নাম আমরা সবাই জানি, চার্লস ডারউইনের নাম. ইভলিউশনের উপর ভীষণ বড় কাজ করেছেন, ইভলিউশনের থিওরি দিয়েছিলেন উনি, প্রথম একটা সুটেবল থিওরি দিয়ে গেছেন ইভলিউশনের. সো চার্লস ডারউইন 1831 থেকে 1836 পর্যন্ত উনি টোটাল ওয়ার্ল্ডে ট্রাভেল করেছেন, ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে উনি ট্রাভেল করেছিলেন এবং ট্রাভেল করে মেনলি উনি বিভিন্ন প্রান্তে, ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তের যে ফনা এবং ফ্লোরা রয়েছে সেই সমস্ত জিনিসগুলো উনি অবজার্ভ করেছেন. তো এই সমস্ত অবজার্ভ করার টাইমেই উনি গ্যালাপাগোস আইল্যান্ড গেছিলেন, যে গ্যালাপাগোস আইল্যান্ডটা অ্যাকচুয়ালি সাউথ আমেরিকার যে ওয়েস্ট কোস্ট, সেই সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্টের কাছে অবস্থিত এক ধরনের আইল্যান্ড, যেটাকে বলা হচ্ছে গ্যালাপাগোস আইল্যান্ড. অর্থাৎ এই 1831 থেকে 36 পর্যন্ত যখন ডারউইন যখন ট্রাভেল করছিলেন, সেই রকম সেই ট্রাভেলের সময়েই উনি একটা আইল্যান্ডে গিয়ে পৌঁছেন, যেটা হচ্ছে গ্যালাপাগোস আইল্যান্ড. আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে উনি যে ট্রাভেল করেছিলেন সেটা হচ্ছে বাই শিপ, একটা জাহাজে গেছিলেন এবং শিপের নামটা ছিল HMS বেগল. মনে রাখতে হবে, নামটা মনে রাখতে হবে, HMS বেগল. সো এই শিপটাই করে উনি ট্রাভেল করেছিলেন, HMS বেগল. আচ্ছা, এবার আসি গ্যালাপাগোস আইল্যান্ড. সো গ্যালাপাগোস আইল্যান্ডে উনি গেছিলেন এবং গ্যালাপাগোস আইল্যান্ডটা মেনলি সাউথ আমেরিকার ওয়েস্ট কোস্টে অবস্থিত. এটা হচ্ছে অ্যাকচুয়ালি 22 স্মল আইল্যান্ডস নিয়ে গঠিত. অর্থাৎ গ্যালাপাগোস আইল্যান্ডস মানে এটা হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ড, এবং এই গ্রুপ অফ আইল্যান্ডের মধ্যে কি রয়েছে 22 স্মল আইল্যান্ডস. অর্থাৎ টোটাল 22টা স্মল আইল্যান্ড, এইরকম ছোট ছোট আইল্যান্ডগুলোকে একত্রিতভাবে বলা হচ্ছে গ্যালাপাগোস আইল্যান্ড. এবং এই যে স্মল আইল্যান্ডসগুলো, এইগুলো খুব রিসেন্ট টাইমসে সৃষ্টি হয়েছে, অর্থাৎ কয়েক মিলিয়ন ইয়ার্স এগোতে সৃষ্টি হয়েছে. সো রিসেন্ট টাইমস মানে কম্প্যারেটিভলি এগুলোকে যদি দেখা যায়, কম্প্যারেটিভলি এই আইল্যান্ডগুলো কিন্তু নতুন. প্যাসিফিক ওশেন, যেটা প্রশান্ত মহাসাগর, সেখানে হচ্ছে মেনলি এই আইল্যান্ডগুলো অবস্থিত সাউথ আমেরিকার কাছে. অ্যান্ড এই নামটা এসেছে গ্যালাপাগোস আইল্যান্ডের, গ্যালাপাগোস মিনিংটা হচ্ছে গ্যালাপাগোস, এটার মানে হচ্ছে জায়ান্ট টার্টয়েজ, জায়ান্ট টার্টয়েজ. তো গ্যালাপাগোস নামটাই এসেছে এই জায়ান্ট টার্টয়েজ থেকে, তার কারণ গ্যালাপাগোস আইল্যান্ডে প্রচুর লার্জ সাইজড কচ্ছপ বা টার্টয়েজ দেখা যায়, এবং সেই জন্যই এর নামটা হচ্ছে ওই গ্যালাপাগোস দেয়া হয়েছে. এবং এত বড় বড় এখানে টার্টয়েজ থাকে যে এদের পিঠে চড়ে টোটাল আইল্যান্ড কিন্তু ঘোরা পসিবল. সো সেই জন্যই এর নামটা হচ্ছে গ্যালাপাগোস আইল্যান্ড. অ্যান্ড এই গ্যালাপাগোস আইল্যান্ডে গিয়ে ডারউইন এই গ্যালাপাগোস আইল্যান্ডেরও বিভিন্ন ফ্লোরা এবং ফনাকে উনি অবজার্ভ করেছেন. অর্থাৎ ওখানে কি ধরনের উদ্ভিদ গোষ্ঠী রয়েছে বা কি ধরনের প্রাণী গোষ্ঠী রয়েছে সেগুলোকে উনি অবজার্ভ করছিলেন. এবং অবজার্ভ করতে গিয়ে উনি কিন্তু খুব সারপ্রাইজড হন, এবং সারপ্রাইজড হয়ে দেখেন যে এই যে গ্যালাপাগোস আইল্যান্ড, এই গ্যালাপাগোস আইল্যান্ডে ভ্যারাইটি অফ অর্গানিজম দেখা যায়, এবং যেই অর্গানিজমগুলো মেনল্যান্ড থেকে একদম ইউনিক টাইপস, অর্থাৎ মেনল্যান্ড মিনস অ্যাকচুয়ালি সাউথ আমেরিকা থেকে সম্পূর্ণ পৃথক ধরনের বিভিন্ন ধরনের ভ্যারাইটির উনি অর্গানিজম দেখেন, এবং বিভিন্ন যেগুলো পৃথিবীর অন্য কোনো প্রান্তে হয়তো পাওয়া যায় না, এরকম বিভিন্ন টাইপসের কিন্তু উনি ওই অর্গানিজম ওখানে অবজার্ভ করেছিলেন. এবং সেই জন্য গ্যালাপাগোস আইল্যান্ডকে ডারউইন বলেছিলেন লিভিং ল্যাবরেটরি অফ ইভলিউশন. অর্থাৎ এখানে যে বিভিন্ন স্পিসিস তৈরি হচ্ছে, ইভলিউশন যে হচ্ছে, সেটা গ্যালাপাগোস আইল্যান্ডে গিয়েই উনি কিন্তু কনসেপ্ট পেয়েছিলেন. এবং ইভলিউশনের সংক্রান্ত বিভিন্ন যে ওনার থিওরি ছিল সেটা মেনলি বেস করেছিল গ্যালাপাগোস আইল্যান্ড. গ্যালাপাগোস আইল্যান্ডে উনি ভীষণ বড় ক্লু পেয়েছিলেন, অনেক কিছু অর্গানিজমের ভ্যারাইটি দেখে উনি ইভলিউশন সম্পর্কে
ক্লু পেয়েছিলেন, এবং সেই জন্য গ্যালাপাগোস আইল্যান্ডকে উনি বলেছিলেন লিভিং ল্যাবরেটরি অফ ইভলিউশন। পরে যখন উনি ওনার পেপার পাবলিশ করেন তাতে এটা উল্লেখ করে গেছিলেন যে লিভিং ল্যাবরেটরি অফ ইভলিউশন বলে গ্যালাপাগোস আইল্যান্ডকে উল্লেখ করে গেছিলেন। আচ্ছা, এখানে গ্যালাপাগোস আইল্যান্ডে উনি এক ধরনের পাখি দেখেছিলেন যেটা স্মল ব্ল্যাক কালার এক ধরনের বার্ডস, যেটা অ্যাকচুয়ালি ফিঞ্চেস। সো ফিঞ্চ বা ফিঞ্চ বলছি আমরা, সো ফিঞ্চ হচ্ছে এই বার্ডটা দেখেছিলেন, স্মল ব্ল্যাক কালার্ড বার্ডস, এটা গ্যালাপাগোস আইল্যান্ডে উনি দেখেছিলেন। এবং যে এই যে ফিঞ্চ, এই ফিঞ্চের উপরে উনি পরবর্তীকালে তো প্রচুর এক্সপেরিমেন্ট করেছিলেন, অনেক কাজ করেছিলেন, সেই জন্য পরবর্তীকালে এই ফিঞ্চটাকে অ্যাকচুয়ালি ডারউইন ফিঞ্চ বলেই পরিচিত। এটা অর্থাৎ যেটা ফিঞ্চ সেটা এখন ডারউইন ফিঞ্চ নামেই পরিচিত। অ্যান্ড ডারউইন ফিঞ্চ, ডারউইন নিজে কিন্তু নামটা দেয়নি, ডারউইন ফিঞ্চ এই টার্মটা দিয়েছিলেন যে সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে ডেভিড ল্যাক। সো ডেভিড ল্যাক পরবর্তীকালে ওই ডারউইনের অনারে এই নামটা দিয়েছিলেন, ফিঞ্চের নামটা দিয়েছিলেন ডারউইন ফিঞ্চ। অ্যাকচুয়ালি ডারউইন এই ফিঞ্চ নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করে গেছেন, প্রচুর কাজ করে গেছেন, এবং সেই জন্য পরবর্তীকালে ডেভিড ল্যাক এই ফিঞ্চের নাম দিয়েছিলেন ডারউইন ফিঞ্চ। মানে এখন বর্তমানে এই পাখিগুলো ডারউইন ফিঞ্চ নামেই পরিচিত। আচ্ছা, এখানে এই ফিঞ্চ পাখিগুলো কি দেখেছিলেন না, এরকম ধরনের গ্যালাপাগোস বললাম আমরা ছোট ছোট 22টা এরকম আইল্যান্ড নিয়ে গঠিত গ্রুপ অফ আইল্যান্ডস, ওই রকম অসংখ্য আইল্যান্ড রয়েছে। এই আইল্যান্ডের একটা সিঙ্গেল আইল্যান্ডের মধ্যেই উনি ফিঞ্চের বিভিন্ন ভ্যারাইটি দেখেছিলেন। অর্থাৎ এই যে ফিঞ্চেস, যে স্মল যে বার্ড বলছি আমরা, এই স্মল বার্ডসগুলোর বিভিন্ন ভ্যারাইটি দেখতে পেয়েছিলেন, এবং এই একটা আইল্যান্ডের মধ্যে প্রায় 30টা ভ্যারাইটি উনি লক্ষ্য করেন। এবং এই ভ্যারাইটিগুলো কি না, পাখিগুলো অ্যাকচুয়ালি সিমিলার টাইপেরই ছিল, একটা পাখি অপর পাখির সঙ্গে একদম সিমিলার টাইপের দেখতে ছিল। তারা ডিফার করছিল, অর্থাৎ পৃথক হচ্ছিল কিসে না, তারা ডিফার করছিল তাদের যে বিগ সাইজ অ্যান্ড শেপ, বিগ সাইজ অ্যান্ড শেপ, অর্থাৎ অলমোস্ট তারা একই ধরনের দেখতে হলেও এই যে 13টা ভিন্ন ভিন্ন প্রকারের পাখি উনি দেখছেন, সেইগুলো সবগুলো একই ধরনের হলেও তাদের মধ্যে যে পৃথক যেটা ছিল, ব্যাপার ছিল, সেটা হচ্ছে তাদের বিকের সাইজ এবং শেপ, অর্থাৎ যে চঞ্চুর যে আকার আকৃতি সেটা পৃথক পৃথক ছিল। কেমন ধরনের, অর্থাৎ কোনো একটা পাখির হয়তো চঞ্চু এইরকম ধরনের খুব লম্বা এবং সরু, এইরকম ধরনের কোনো চঞ্চু রয়েছে, কারোর আবার চঞ্চুটা দেখা যাচ্ছে যে এইরকম ধরনের ছোট এবং এইরকম চওড়া, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে আরও অনেকটা চওড়া, এরকম ধরনের প্রচুর চওড়া বিক, এরকম ধরনের একটা বিক হচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা মিডিয়াম সাইজ একটা বিক, এইরকম ধরনের মিডিয়াম সাইজের একটা বিক রয়েছে। সো বিভিন্ন শেপের বিক ছিল, অর্থাৎ যে পাখির যে চঞ্চু, সেই চঞ্চুটা বিভিন্ন শেপের ছিল। সো এইরকম ধরনের উনি 13টা ভ্যারাইটি এরকম ধরনের উনি শুধুমাত্র একটা আইল্যান্ডের মধ্যেই এরকম 13টা আলাদা আলাদা টাইপের ভ্যারাইটির ফিঞ্চ উনি লক্ষ্য করেন। এবং এখান থেকে উনি যেটা বলেন যে উনি এটা এক্সপ্লেন করেন যে এই যে 13টা ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি, এই 13টা ভ্যারাইটি অ্যাকচুয়াল একটা কমন অ্যানসেস্টার থেকেই তৈরি হয়েছে। অর্থাৎ একটা কমন অ্যানসেস্টার যেটা মেনল্যান্ড, সাউথ আমেরিকার যে মেনল্যান্ড, সেই সাউথ আমেরিকার মেনল্যান্ড থেকে এই আইল্যান্ডে এসেছে। অর্থাৎ এই আইল্যান্ডে সাউথ আমেরিকার মেনল্যান্ড থেকে আইল্যান্ডে এসেছে। কিভাবে এসেছে না, যে আইল্যান্ডে যেটা পৌঁছচ্ছে মেনল্যান্ড থেকে, সেটা আইদার কোনো ঝড়ের মারফত উড়ে যেতে পারে, বা হচ্ছে সি ক্রস করেছে, মানে সমুদ্র ক্রস করছে, ওয়াটারের মারফত সমুদ্র ক্রস করছে, বা আদার্স কোনো অর্গানিজমের মারফত যে কোনোভাবে আইল্যান্ডে, ফ্রি আইল্যান্ডে, ফাঁকা আইল্যান্ডে এসে পৌঁছেছিল। অর্থাৎ অনেক কাল আগে কোনো একটা ফিঞ্চের কোনো একটা অ্যানসেস্টার যেটা হচ্ছে ওই মেনল্যান্ড থেকে পৌঁছচ্ছে কোথায়, আইল্যান্ড, ফাঁকা আইল্যান্ড। সো সাপোজ এই ফাঁকা আইল্যান্ডে একটা ফিঞ্চ এসে পৌঁছলো, এবং এই যে ফিঞ্চটা এসে পৌঁছেছে এটা ফাঁকা, টোটালটা আইল্যান্ডটা নতুন তৈরি হয়েছে এবং ফাঁকা একটা আইল্যান্ড। সো এখানে যে কয়েকটা ফিঞ্চ এসে পৌঁছলো, মানে একটা পাখির একটা ঝাঁক এসে পৌঁছলো। সো এখানে কি হচ্ছে, এখানে কম্পিটিশন তখন কম, অর্থাৎ ওইখানে তখন ল্যান্ড বার্ডস কিছু ছিল না, এবং দ্যাটস ওয়াই এখানে এনাফ পরিমাণে কি ছিল, ফুড ছিল, এবং এনাফ পরিমাণে ফুড থাকার জন্য এই ফিঞ্চগুলো কি হচ্ছে, এখানে ফিড করবে, এবং ফিড করার পর কি করবে, আলটিমেট ব্রিড করবে। অর্থাৎ এরা নিজেদের মধ্যে মেটিং করবে, এবং মেটিং করার পর এরা ব্রিড করবে, এবং ব্রিড করে এরা হচ্ছে মেনি ফিঞ্চেস তৈরি করছে, অর্থাৎ অসংখ্য তখন তৈরি হচ্ছে, মেনি ফিঞ্চ তৈরি হচ্ছে। এবং অরিজিনাল যে ভ্যারাইটিটা ছিল সেটা মনে রাখতে হবে সিড ইটিং ভ্যারাইটি, অর্থাৎ অরিজিনাল যে অ্যানসেস্টারটা ছিল সেটা হচ্ছে সিড ইটিং একটা অ্যানসেস্টার, যেটা সাউথ
আমেরিকায় পাওয়া যায় এখনো। সো সিড ইটিং এইরকম অ্যানসেস্টার এসে পৌঁছেছে আইল্যান্ডে, ফাঁকা আইল্যান্ডে পৌঁছেছে। ফাঁকা আইল্যান্ডে খাদ্যের অফুরন্ত যোগান রয়েছে, সেখান থেকে সিডকে এরা ফুড হিসাবে গ্রহণ করছে এবং তারপরে এরা নিজেদের মধ্যে মেট করছে এবং মেট করার পর এদের ব্রিড হচ্ছে, রিপ্রোডাকশন হচ্ছে এবং রিপ্রোডাকশন হয়ে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মেনি ফিঞ্চেস তৈরি করছে। সো যখনই অর্গানিজমের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন অটোমেটিক্যালি ফুড রিসোর্সের পরিমাণ কমতে থাকবে, অর্থাৎ ফুড রিসোর্স একটা লিমিটেড পরিমাণে প্রেজেন্ট রয়েছে। যখনই অর্গানিজমের সংখ্যা বাড়তে থাকছে তখন সেখানে ফুড রিসোর্সের পরিমাণ অটোমেটিক্যালি কী হতে থাকবে, এবার আস্তে আস্তে কমতে থাকবে। যেহেতু অর্গানিজম বাড়ছে ফুড কমতে থাকবে। এর ফলে কি হবে না, আমরা জানি যে ফুড এবং বাসস্থানের জন্য এরা কি করবে, একে অপরের সঙ্গে কম্পিটিশন করবে। সো কম্পিটিশনের আলটিমেট রেজাল্ট কি, কম্পিটিশনের আলটিমেট রেজাল্ট হচ্ছে যে সুপিরিয়র হবে সে জিতবে আর যে ইনফিরিয়র হবে সে ওই স্থান থেকে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, এলিমিনেট হয়ে যাচ্ছে। এটা একটা হতে পারে, এটা একটা কন্ডিশন হতে পারে। আর সেকেন্ড কন্ডিশন কি হতে পারে না, কম্পিটিশনে যাবই না, অর্থাৎ একই খাদ্য বাসস্থানের জন্য আমি কম্পিটিশন করবই না, আমি নিজের একটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। অর্থাৎ আমার ফুড হ্যাবিটটাকে আমি যদি অল্টারনেটিং কোনো ফুড হ্যাবিট অ্যাকোয়ার্ড করে নিই, অর্থাৎ যেটা অ্যাকচুয়ালি আগে খাচ্ছিলাম সেটা না খেয়ে আমি যদি অল্টারনেটিভ কোনো ফুডের ব্যবস্থা করে নিই, তাহলে তো আমাকে কম্পিটিশনে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, আর সেখানে কম্পিটিশনে না গেলে ক্ষতিরও কোনো প্রয়োজন নেই। সো ফিঞ্চরা অ্যাকচুয়ালি সেই জিনিসটাই করেছে, অর্থাৎ আইল্যান্ডের মধ্যে সবাই যখন ছিল তখন সিড ইটার ছিল, অর্থাৎ অরিজিনাল যে ভ্যারাইটিটা ছিল সেটা হচ্ছে এরকম সিড ইটিং বার্ডস ছিল। সো যখনই সিড ইটিং বার্ডসের এরকম সংখ্যা বাড়তে থাকলো তখন কি হচ্ছে, এই অরিজিনাল ভ্যারাইটিটা, আইল্যান্ড এত বড় আইল্যান্ড আছে এবং এই আইল্যান্ডের মধ্যে বিভিন্ন জায়গা আছে। সো এখান থেকে এরা কিছু বার্ড কি করলো না, কম্পিটিশনে না যাওয়ার জন্য কিছু বার্ডস অল্টারনেটিভ ফুডের খোঁজে বেরোলো, অর্থাৎ ওই সিড না খেয়ে অন্য কিছু খাবো এবং তার জন্য কম্পিটিশন আমাদেরকে করতে হবে না, সেই খোঁজে বেরোলো। সো এই সিড ইটিং বার্ডের মধ্যে কিছু সিড ইটিং বার্ড আইল্যান্ডের এই প্রান্তে এসে পৌঁছলো এবং এই প্রান্তে এসে কি দেখতে পাচ্ছে, এই প্রান্তে এখানে ক্যাকটাস, এটা হচ্ছে ক্যাকটাস, ঠিক আছে। সো ক্যাকটাস জাস্ট একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে। সো এই প্রান্তে দেখা গেছে অসংখ্য ক্যাকটাস রয়েছে। সো অসংখ্য ক্যাকটাস থাকার জন্য এখানে দেখা গেল যে 40টা বার্ডস এসে এখানে পৌঁছেছে এই জায়গাটা, অর্থাৎ এই আইল্যান্ডের এই প্রান্তে এসে পৌঁছেছে। তো 40টা বার্ডসের মধ্যে যখন বার্ডসগুলো দেখছে যে অফুরন্ত পরিমাণে ক্যাকটাস রয়েছে তখন তারা ক্যাকটাসকে ফিড করবে। 40টা বার্ডসের মধ্যে দেখা গেল যে 15, টোটাল নাম্বারটাই কিন্তু হাইপোথেটিক্যাল, মানে আমি নিজের মতোভাবে বলছি, এরকম কিছু নয় যে 40টাই গেছিলো বা 15টাই ক্যাকটাস খেতে পেরেছিল, এরকম কোনো ব্যাপার নেই, আমি নিজের মতোভাবে জাস্ট বোঝানোর জন্য বলছি। সো 40টা বার্ড এই জায়গাটায়, এই প্রান্তটায় এসে পৌঁছলো এবং এই 40টা বার্ডের মধ্যে দেখা যাচ্ছে 15টা বার্ডের বিকের শেপটা এমন, মানে চঞ্চুটার আকৃতি বা সাইজ এমন যে তারা ক্যাকটাসের মধ্যে অবস্থিত পোলেনগুলো খুব ভালো করে ফিড করতে পারছে। তাহলে যখনই এরা ক্যাকটাসগুলোর মধ্যে পোলেনটা ফিড করতে পারছে এই 15টা বার্ড, তার মানে এরা তো বেশ হ্যাপি হয়ে গেল যে এখানে আমাদের ফুডের যোগান হয়ে গেল এবং এখানে অফুরন্ত ক্যাকটাস রয়েছে, তো আমাদের কোনো প্রবলেম নেই, আমরা আর এইখানে ফিরে আসবো না। সো এই 15টা বার্ডস কী হয়ে গেল, এই প্রান্তেই রয়ে গেল। বাকি যে বার্ডসগুলো রয়েছে তারা যেহেতু এখানে কোনো ফুড পাচ্ছে না, তারা ফিরে চলে এলো, তারা অরিজিনাল জায়গায় ফিরে চলে এলো। আচ্ছা, এই যে 15টা বার্ডস এখানে চলে এলো, এই 15টা বার্ডস এবার কি হচ্ছে, এই ক্যাকটাসকে ফিড করবে এবং ক্যাকটাস ফিড করার পর এরা নিজেদের মধ্যে, এই 15টা বার্ডস নিজেদের মধ্যে মেট করবে এবং নিজেদের মধ্যে মেট করে এরা অফস্প্রিং তৈরি করবে। এবং এখানে যে অফস্প্রিংটা তৈরি হলো, মানে এই আইল্যান্ডের জাস্ট এই প্রান্তে যে অফস্প্রিংটা তৈরি হচ্ছে, এই অফস্প্রিংগুলোর মধ্যেও ওই একই ধরনের চঞ্চু ডেভেলপ করবে বা একই ধরনের বিক ডেভেলপ করবে এবং একইভাবে এই জায়গাটায় বসবাস করার জন্য, এই এনভায়রনমেন্টটায় বসবাস করার জন্য আরও যা কিছু মডিফিকেশন লাগবে এই অফস্প্রিংগুলোর মধ্যে দেখা যাবে এবং এই অফস্প্রিংগুলো থেকে যেই নতুন আবার যে অফস্প্রিং তৈরি হবে তাদের মধ্যেও ওই মডিফিকেশনগুলো দেখা যাবে। সো আলটিমেটলি এই যে বার্ডস, 15টা বার্ডস যেখানে এসে বসবাস করতে থাকলো, কয়েকটা জেনারেশন পরে এরা একটা ফিঞ্চের একটা স্পিসিস তৈরি করবে যাদের কি হচ্ছে, হ্যাবিট্যাটটা সম্পূর্ণ আলাদা এবং ফুড হ্যাবিটটাও সম্পূর্ণ আলাদা এবং এই হ্যাবিট্যাটে বসবাস করার জন্য এবং এই ফুডটাকে ফিড করার জন্য এদের মধ্যে বিকের শেপটাও আস্তে আস্তে ডেভেলপ করেছে, অর্থাৎ ক্যাকটাস যাতে ভালো করে ফিড করতে পারে তার জন্য এদের বিকটাও কি হচ্ছে ওই রকমভাবে ডেভেলপ করেছে, মডিফাই করেছে। একইভাবে এই অরিজিনাল ভ্যারাইটি থেকে আরও কিছু বার্ডস যারা এই প্রান্তে চলে এলো এবং এই প্রান্তে এসে
কি খাচ্ছে, এটা ইনসেক্ট ফিড করছে। সো একইভাবে সেম জিনিস, সেম ঘটনা ঘটবে, ইনসেক্ট ফিড করছে। কিছু বার্ডস রয়েছে যারা ইনসেক্ট ফিড করতে পারছে এবং তারা আলটিমেটলি এই জায়গাতেই থেকে গেল, আইল্যান্ডের এই জায়গাতেই থেকে গেল এবং এই জায়গায় থেকে ওই ইনসেক্ট ফিড করতে থাকলো। কিছু বার্ডস আছে যারা ট্রিতে চলে গেল, অর্থাৎ বড় বড় যে গাছগুলো রয়েছে সেখানে গেল এবং সেখানে গিয়ে কি করছে, সেখানে ট্রির কোনো সফট কোনো টুইগ হতে পারে, মানে পাতা হতে পারে বা শাখা হতে পারে বা কোনো ফ্রুট হতে পারে, সেগুলোকে ফিড করতে থাকলো। কিছু বার্ডস রয়েছে যারা ছোট ছোট দানা শস্যগুলোকে ফিড করতে রইলো, কিছু বার্ড রয়েছে যারা বড় দানা শস্যগুলোকে ফিড করতে রইলো। সো সিম্পল জিনিস, একটা জায়গা থেকে অর্থাৎ একটা অ্যানসেস্টার থেকে তারা একটা জিওগ্রাফিক্যাল রিজিয়নের মধ্যে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছে এবং সেই ছড়িয়ে পড়ার ফলে সেই এনভায়রনমেন্ট অনুযায়ী তাদের মধ্যে মডিফিকেশন ঘটছে এবং তার ফলে তারা একটা নতুন করে স্পিসিস জন্ম দিচ্ছে। মানে এইখানে একটা স্পিসিস জন্ম হচ্ছে, এইটা একটা স্পিসিস, এইটা একটা স্পিসিস, এইটা একটা স্পিসিস, এগুলো এইরকম ধরনের ওই 13টা স্পিসিস তৈরি হচ্ছে। সো এই যে টোটাল ব্যাপারটা আমি বললাম, ইট ইজ দ্য অ্যাডাপটিভ রেডিয়েশন। অর্থাৎ অ্যাডাপটিভ রেডিয়েশন মানে একটা কমন পয়েন্ট থেকে বা একটা কমন অ্যানসেস্টার থেকে রেডিয়েট করে যাওয়া, মানে ছড়িয়ে যাওয়া, বিভিন্ন জিওগ্রাফিক্যাল রিজিয়নে ছড়িয়ে যাওয়া এবং সেই এনভায়রনমেন্ট অনুযায়ী অ্যাডাপ্ট করা, তাকে বলছি আমরা অ্যাডাপটিভ রেডিয়েশন। সো অ্যাডাপটিভ রেডিয়েশন, দ্য প্রসেস অফ ফরমেশন অফ ডিফারেন্ট স্পিসিস from a common ancestor in a particular geographical area is called adaptive radiation. সো এই টোটাল ব্যাপারটাই হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন, মানে একটা কমন অ্যানসেস্টর থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, একটা জিওগ্রাফিক্যাল রিজিয়নের মধ্যে, একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল রিজিয়ন, একটা ভৌগোলিক অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়া হচ্ছে এবং সেই অনুযায়ী, সেই এনভায়রনমেন্ট অনুযায়ী তাদের মধ্যে মডিফিকেশন ঘটে যে নতুন যে স্পিসিস তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন বলছি আমরা। অ্যান্ড অ্যাডাপটিভ রেডিয়েশন এই কনসেপ্টটা কিন্তু দিয়েছিল, মনে রাখতে হবে, এই অ্যাডাপটিভ রেডিয়েশন কনসেপ্টটা দিয়েছিল H.F. অসবর্ন। পরে অ্যাডাপটিভ রেডিয়েশন সম্পর্কে কনসেপ্ট দিয়েছিলেন সায়েন্টিস্ট H.F. অসবর্ন। এবং অ্যাডাপটিভ রেডিয়েশনের যে এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ডারউইন ফিঞ্চ। সো গ্যালাপাগোস আইল্যান্ডে যে 13 বা 15 স্পিসিস অফ ফিঞ্চেস দেখতে পাচ্ছি, যেটাকে ডারউইন ফিঞ্চ বলা হচ্ছে, এই ডারউইন ফিঞ্চগুলো এক ধরনের অ্যাডাপটিভ রেডিয়েশনের এক্সাম্পল। আচ্ছা, ডারউইন ফিঞ্চ কিন্তু ডাইভার্জেন্ট ইভলিউশনেরও এক্সাম্পল, এটা মনে রাখতে হবে। সো ডাইভার্জেন্ট ইভলিউশন আমরা পড়ে এসেছিলাম যখন হোমোলোগাস অর্গান পড়েছিলাম। তো সেম জিনিস হোমোলোগাস অর্গানের ক্ষেত্রেও আমরা বলেছিলাম তারা কমন অ্যানসেস্টর থেকে সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন এনভায়রনমেন্টে থাকার জন্য তাদের স্ট্রাকচারাল মডিফিকেশন ঘটেছে, বাট তাদের যে ইন্টারনাল স্ট্রাকচার সেটা কিন্তু সেম থাকবে। সো ডাইভার্জেন্ট ইভলিউশনের এক্সাম্পল হচ্ছে ডারউইন ফিঞ্চ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যাডাপটিভ রেডিয়েশনের এক্সাম্পল প্রায় জিজ্ঞাসা করে। সো ডারউইন ফিঞ্চ ডাইভার্জেন্ট ইভলিউশনেরও এক্সাম্পল হবে এবং অ্যাডাপটিভ রেডিয়েশনেরও এক্সাম্পল হবে। অ্যাডাপটিভ রেডিয়েশনের আর একটা এক্সাম্পল হচ্ছে অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালস। অস্ট্রেলিয়ান যে মার্সুপিয়ালস আমরা আগের ক্লাসে পড়িয়ে এসেছি, যে পাউচ ম্যামালস যেটাকে বলা হচ্ছে, সেই অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালসও কিন্তু অ্যাডাপটিভ রেডিয়েশনের এক্সাম্পলের মধ্যে পড়বে। আচ্ছা, সো অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল, এটা অ্যাকচুয়ালি একটা এনসিআরটির ডায়াগ্রাম থেকে নেওয়া হয়েছে, যদিও এনসিআরটি থেকে টোটাল ছবি দিয়ে দেখানো হয়েছে। সো এখানে আমি জাস্ট বলছি অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালের এক্সাম্পলটা কীভাবে অ্যাডাপটিভ রেডিয়েশন ঘটছে এখানে। সো এটা হচ্ছে অস্ট্রেলিয়া, আমরা বলেছিলাম আগের লেকচারেই আমরা বলেছিলাম যে মেসোজোয়িক এরাতে অস্ট্রেলিয়া মেনল্যান্ড এশিয়া থেকে পৃথক হয়ে যায়। মেনল্যান্ড এশিয়া থেকে অস্ট্রেলিয়া যখন পৃথক হচ্ছে তখন প্ল্যাসেন্টাল ম্যামালস ইভলভ করেনি এবং মার্সুপিয়াল যে ম্যামালসগুলো রয়েছে, পাউচ ম্যামালস, সেগুলো অস্ট্রেলিয়ার মধ্যে পৌঁছয়। এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই যে যখন ওই মেসোজোয়িক এরাতে যখন অস্ট্রেলিয়া যখন মেনল্যান্ড এশিয়া থেকে পৃথক হচ্ছে, তখন এইরকম কোনো একটা মার্সুপিয়াল অ্যানসেস্টার ছিল, অস্ট্রেলিয়াতে ছিল। এবার একইভাবে এই অস্ট্রেলিয়ার মধ্যে এই মার্সুপিয়াল অ্যানসেস্টার, অর্থাৎ এই একটা কমন অর্গানিজম, এই একটা কমন অর্গানিজম, একটা মানে একই ধরনের কমন অর্গানিজম, তারা সেম জিনিস তাদের নিজেদের মধ্যে কম্পিটিশন কমানোর জন্য তারা কি হচ্ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। সো কোনো অর্গানিজম এইদিকে যাচ্ছে, কোনো অর্গানিজম এইদিকে। সো এইরকম বিভিন্ন প্রান্তে অস্ট্রেলিয়া যে টোটাল যে অস্ট্রেলিয়ার জিওগ্রাফিক এরিয়া, সেই টোটাল জিওগ্রাফিক এরিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছে। একইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার জন্য সেই এনভায়রনমেন্ট অনুযায়ী তাদের কি হচ্ছে, তাদের ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, তাদের হ্যাবিটেট চেঞ্জ হচ্ছে।
খুব ভালোভাবে যদি আমরা বলি তাদের টোটাল নিচটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড টোটাল নিচ চেঞ্জ হয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে মডিফিকেশান আসছে, তারা অ্যাডাপ্ট করছে, ওই এনভায়রনমেন্ট অনুযায়ী তারা অ্যাডাপ্ট করছে এবং অ্যাডাপ্ট করে তারা এক একটা স্পিসিস তৈরি করেছে। সো এই যে অস্ট্রেলিয়ার মধ্যে আমরা প্রায় 200 স্পিসিস দেখতে পাই, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 200 মার্সুপিয়ালের স্পিসিস রয়েছে, অর্থাৎ মার্সুপিয়াল বা পাউচ ম্যামালসেরই প্রায় 200টা আলাদা আলাদা স্পিসিস অস্ট্রেলিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা পৃথিবীর অন্য কোনো প্রান্তে দেখতে পাওয়া যায় না। তো সেই যে 200টা স্পিসিস, সেইটা এরকম কোনো একটা কমন মার্সুপিয়াল অ্যানসেস্টার থেকেই ওই অস্ট্রেলিয়ার বিভিন্ন এনভায়রনমেন্টে ছড়িয়ে পড়ে নতুন নতুন স্পিসিসের তৈরি করেছে। তো সেই রকমই কিছু যেটা এনসিআরটিতে যেটা দেয়া আছে সেরকমই কিছু মার্সুপিয়াল যে স্পিসিসগুলো, সেরকম তাসমানিয়ান উলফ, টাইগার ক্যাট, ব্যান্ডেড অ্যান্ড ইটার, মার্সুপিয়াল র্যাট, অবশ্যই ক্যাঙ্গারুকে তো ভোলা যাবে না, কেননা ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার সব থেকে ইউনিক অর্গানিজমের মধ্যে পড়ে, উমব্যাট, ব্যান্ডিকুট, কোয়ালা, মার্সুপিয়াল মোল, সুগার গ্লাইডার। সো এই যে বিভিন্ন ধরনের যে আমরা স্পিসিস দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া, সবাই কিন্তু মার্সুপিয়াল, মানে সবাই পাউচ ম্যামালস। সো এই স্পিসিসগুলো ওই কমন একটা মার্সুপিয়াল অ্যানসেস্টার থেকে তৈরি হয়েছে। সো র্যাডিয়েট করে যাচ্ছে একটা অ্যানসেস্টার থেকেই, এরা র্যাডিয়েট করে যাচ্ছে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়ায়, এবং সেই এনভায়রনমেন্ট অনুযায়ী জেনারেশনের পর জেনারেশন এদের মধ্যে মডিফিকেশন ঘটতে ঘটতে আলটিমেট যে এখন লাইফ ফর্মটা সেটা আমরা দেখতে পাচ্ছি। সো মোস্ট অফ দ্য রিসেন্ট লাইফ ফর্ম আর ফর্মড আন্ডার দ্য প্রেসার অফ এনভায়রনমেন্টের প্রেসারেই 99% লাইফ ফর্ম, মডার্ন লাইফ ফর্ম যেগুলো আমরা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তেই দেখতে পাই না কেন, তারা হচ্ছে এরকম 99% লাইফ ফর্ম, মডার্ন লাইফ ফর্ম, তারা কিন্তু তৈরি হয়েছে আন্ডার প্রেসার, এনভায়রনমেন্টের প্রেসারে তারা তৈরি হয়েছে। তারা যে এনভায়রনমেন্টে বসবাস করে সেই এনভায়রনমেন্ট ওয়াইজ তারা মডিফাইড হয়েছে। সো দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ অ্যাডাপটিভ রেডিয়েশন। নেক্সট আসি আমরা কনভার্জেন্ট ইভলিউশন আর অ্যাডাপটিভ কনভার্জেন্স বলা হচ্ছে। তো এটা আমরা অলরেডি পড়ে এসেছি। কনভার্জেন্ট ইভলিউশন আমরা অলরেডি অ্যানালোগাস অর্গ্যানের ক্ষেত্রে পড়ে এসেছিলাম, যে বলেছিলাম অ্যানালোগাস অর্গ্যান ইজ দ্য রেজাল্ট অফ কনভার্জেন্ট ইভলিউশন। কনভার্জেন্ট ইভলিউশন ঘটলে তবেই সেখানে অ্যানালোগাস অর্গ্যান তৈরি হয়। সো কনভার্জেন্ট ইভলিউশনটা কি না, ডেভেলপমেন্ট অফ সিমিলার অ্যাডাপটিভ ফাংশনাল স্ট্রাকচারস ইন আনরিলেটেড গ্রুপ অফ অর্গ্যানিজম is called কনভার্জেন্ট ইভলিউশন অর অ্যাডাপটিভ কনভার্জেন্স। অর্থাৎ যদি কোনো আনরিলেটেড না বলে আমরা ডিস্ট্যান্টলি রিলেটেড বলতে পারি, ডিস্ট্যান্টলি রিলেটেড গ্রুপ অফ অর্গানিজমের মধ্যে একই ধরনের যে ফাংশনাল স্ট্রাকচার তৈরি হয় সেইটাকেই বলা হচ্ছে, যে মডিফিকেশন হচ্ছে, ইভলিউশন হচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে ডাইভার্জেন্ট ইভলিউশন। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি বলি তাহলে ফিশ আর হচ্ছে শার্ক অ্যান্ড ডলফিন, এদের দুজনেরই কিন্তু এই শার্ক অ্যান্ড ডলফিন দুজনেরই ক্ষেত্রে আমরা বডি স্ট্রাকচার যদি দেখি তাহলে বডি স্ট্রাকচারটা কেমন হবে, স্ট্রিম লাইন স্ট্রাকচার বলে। এদের যে স্ট্রাকচারটা সেটাকে অ্যাকচুয়ালি স্ট্রিম লাইন স্ট্রাকচার বলা হচ্ছে। অ্যান্ড এই স্ট্রিম লাইন স্ট্রাকচারটা দুজনের ক্ষেত্রে দেখা গেলেও শার্ক কার মধ্যে পড়ছে, ফিশের মধ্যে পড়ছে, ডলফিন কার মধ্যে পড়ে, ডলফিন পড়ছে ম্যামালসের মধ্যে পড়ছে। সো ফিশ অ্যান্ড ম্যামালস এরা কিন্তু ডিস্ট্যান্টলি রিলেটেড, অর্থাৎ এদের মধ্যে খুব কমন মিল রয়েছে, কি জাস্ট এরা ভার্টিব্রেট, তাছাড়া আর কি মিল রয়েছে সেরকম খুব তো বেশি মিল নেই। সো ডিস্ট্যান্টলি রিলেটেড এরা, ফিশ থেকে অ্যাম্ফিবিয়া তৈরি হয়েছে, তারপর রেপটিলিয়া তৈরি হয়েছে, তারপর বার্ডস তৈরি হয়েছে, তারপর গিয়ে কোথায় ম্যামালস তৈরি হয়েছে। সো ফিশ অ্যান্ড ম্যামালস ডিস্ট্যান্টলি রিলেটেড, বাট স্টিল নাও তাদের মধ্যে কমন ক্যারেক্টার দেখা যাচ্ছে বা কমন বায়োলজিক্যাল ট্রেট দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? তার কারণ বোথ প্রেজেন্ট ইন ওয়াটারের মধ্যে মুভ করতে গেলে তাদের এই বডি স্ট্রাকচারটা দরকার। সো ওয়াটারের মধ্যে মুভ করতে গেলে তাদের এই বডি স্ট্রাকচারটা দরকার, এবং তারা সেম এনভায়রনমেন্টে সেম হ্যাবিটেট তারা অ্যাকোয়ার করছে, সেই জন্য তাদের মধ্যে এই মডিফিকেশন দেখা গেছে। অ্যান্ড এই যে ইভলিউশনটা, এটাকেই বলা হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন। আমরা আরও একটা এক্সাম্পল বলেছিলাম যে ইনসেক্টের উইংস এবং বার্ডসের উইং, বা ইনসেক্টের উইংস এবং ব্যাটের উইংস। সো এইগুলো সবগুলোই হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশনের এক্সাম্পল। So similarity among unrelated organism as a result of convergent evolution is called homoplasy. অর্থাৎ
আনরিলেটেড বা ডিস্ট্যান্টলি রিলেটেড অর্গানিজমের মধ্যে যে সিমিলারিটি দেখা যাচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি হোমোপ্লাসি বলে। তার মানে এই যে স্ট্রিমলাইন স্ট্রাকচার অফ শার্ক অ্যান্ড ডলফিন, ইট ইজ দ্য হোমোপ্লাস্টিক স্ট্রাকচার আমরা বলতে পারি, বা উইংস অফ ব্যাট অ্যান্ড উইংস অফ ইনসেক্ট, ইট ইজ দ্য হোমোপ্লাস্টিক ফিচার। আচ্ছা, এখানে কেন আমরা কনভার্জেন্ট ইভলিউশনটা কেন পড়ছি? তার কারণ হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন অ্যাকচুয়ালি ঘটে, বা কনভার্জেন্ট ইভলিউশন ইজ দ্য রেজাল্ট অফ টু ডিফারেন্ট অ্যাডাপটিভ রেডিয়েশন। দুটো ডিফারেন্ট অ্যাডাপটিভ রেডিয়েশনের ফলে কনভার্জেন্ট ইভলিউশন ঘটে। এবার এই কথাটার মানে কি? অর্থাৎ সিম্পল জিনিস আমি দেখাচ্ছি, এখানে অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল, সো এটা একটা কমন অ্যানসেস্টার ছিল অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল, যেটা আমরা এইমাত্র দেখিয়ে এলাম। এই কমন অ্যানসেস্টার থেকে কিছু মার্সুপিয়াল এই এনভায়রনমেন্ট মানে এই প্লেসটাই চলে এলো, কিছু মার্সুপিয়াল এই প্লেসটাই চলে এলো, কিছু মার্সুপিয়াল এই প্লেসটাই চলে এলো। তো তারপর তারা এই এনভায়রনমেন্ট ওয়াইজ মডিফাই হয়েছে, দিয়ে মার্সুপিয়াল মোল এই একটা স্পিসিস তৈরি করেছে, তাসমানিয়ান উলফ একটা স্পিসিস তৈরি করছে, এবং তাসমানিয়ান টাইগার ক্যাট একটা স্পিসিস তৈরি করছে। ঠিক আছে। আচ্ছা, একইভাবে পরবর্তীকালে কিছু প্ল্যাসেন্টাল ম্যামালসও তো অস্ট্রেলিয়ায় পৌঁছেছিল, এবং সেই প্ল্যাসেন্টাল ম্যামালস, একটা গ্রুপ অফ প্ল্যাসেন্টাল ম্যামালস, তারাও একইভাবে নিজেদের মধ্যে কম্পিটিশন কমানোর জন্য এই প্ল্যাসেন্টাল ম্যামালস থেকে কিছু অর্গানিজম এই এনভায়রনমেন্টে চলে যাচ্ছে, মানে যেখানে মার্সুপিয়াল মোল ডেভেলপ হয়েছে এই এনভায়রনমেন্টে এলো, কিছু অর্গানিজম এই এনভায়রনমেন্টে এলো, অ্যান্ড কিছু অর্গানিজম এই প্লেসটাই এলো। সো অবভিয়াসলি এরাও কি হবে, এই এনভায়রনমেন্ট ওয়াইজ মডিফাই হবে, এবং এই এনভায়রনমেন্ট ওয়াইজ মডিফাই হয়ে এরা যে স্পিসিসটা তৈরি করছে সেটাকে বলছি মোল, এখানে উলফ, অ্যান্ড এটা হচ্ছে টাইগার ক্যাট। সো অ্যাকচুয়ালি মোল অ্যান্ড যে হচ্ছে মার্সুপিয়াল মোল, এরা দুজনেই কিন্তু একই ধরনের এনভায়রনমেন্টে বসবাস করছে, বাট মোল হচ্ছে প্লাসেন্টাল ম্যামালস মানে ইউথেরিয়া, আর ইয়ে হচ্ছে মার্সুপিয়াল মোল হচ্ছে অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল মানে হচ্ছে যেটাকে আমরা বলছি যে মেটাথেরিয়ার আন্ডারে। সো দুটো হচ্ছে একদম ডিস্ট্যান্টলি রিলেটেড গ্রুপ বলতে পারি আমরা। সো তারা কিন্তু একই এনভায়রনমেন্টে থাকার জন্য যখন আমি প্লাসেন্টাল মোল দেখব এবং মার্সুপিয়াল মোল দেখব, এদের মধ্যে কিন্তু অনেক স্ট্রাকচারাল সিমিলারিটি আমরা দেখতে পাবো। সো এই যে প্লাসেন্টাল মোল এবং মার্সুপিয়াল মোল, বা প্লাসেন্টাল উলফ এবং তাসমানিয়ান উলফ, এরা একই এনভায়রনমেন্টে থাকার জন্য এদের মধ্যে অনেক স্ট্রাকচারাল সিমিলারিটি ডেভেলপ করবে। তার মানে এদের মধ্যে কি ঘটছে, কনভার্জেন্ট ইভলিউশন ঘটছে। অ্যান্ড এই যে কনভার্জেন্ট ইভলিউশনটা ঘটছে সেটা কার ফলে ঘটছে, দুটো ডিফারেন্ট অ্যাডাপটিভ রেডিয়েশনের জন্য ঘটছে। তো দুটো ডিফারেন্ট অ্যাডাপটিভ রেডিয়েশন কিভাবে হচ্ছে না, এই জিনিসটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে একটা অ্যানসেস্টার, এই একটা অ্যানসেস্টার থেকে এই একটা স্পিসিস তৈরি হয়েছে, এই একটা স্পিসিস তৈরি হয়েছে, এই একটা স্পিসিস তৈরি হয়েছে, অর্থাৎ ডিফারেন্ট এনভায়রনমেন্টে একটা অ্যানসেস্টার থেকে ডিফারেন্ট স্পিসিস তৈরি হয়েছে। তার মানে দিস ইজ অ্যাডাপটিভ রেডিয়েশন নাম্বার 1। সো এটা হচ্ছে ফার্স্ট অ্যাডাপটিভ রেডিয়েশন আমরা বলতে পারি। তো ফার্স্ট অ্যাডাপটিভ রেডিয়েশন, अगेन सेम जिनिस एखानेও সৃষ্টি হচ্ছে, অর্থাৎ সেম জিনিস এখানেও, এটা একটা অ্যানসেস্টার, এই অ্যানসেস্টার থেকে এই একটা এনভায়রনমেন্টে এই একটা অর্গানিজম সৃষ্টি হচ্ছে, স্পিসিস সৃষ্টি হচ্ছে, এটা একটা স্পিসিস সৃষ্টি হচ্ছে, এটা একটা স্পিসিস সৃষ্টি হচ্ছে। সো দিস ইজ সেকেন্ড টাইপ অফ অ্যাডাপটিভ রেডিয়েশন। এইটাও তো একটা অ্যাডাপটিভ রেডিয়েশন, কেননা একটা কমন অ্যানসেস্টার থেকে এখানেও কিন্তু ডিফারেন্ট স্পিসিস তৈরি হচ্ছে। সো এইটাও একটা অ্যাডাপটিভ রেডিয়েশনের এক্সাম্পল। তাহলে দুটো ডিফারেন্ট অ্যাডাপটিভ রেডিয়েশন সাইমালটেনিয়াসলি ঘটছে, পাশাপাশি ঘটছে। দুটো ডিফারেন্ট অ্যাডাপটিভ রেডিয়েশন পাশাপাশি ঘটার জন্য কনভার্জেন্ট ইভলিউশন সৃষ্টি হচ্ছে, এবং একই এনভায়রনমেন্টে থাকা অর্গানিজমের মধ্যে অ্যানালোগাস স্ট্রাকচার দেখতে পাবো। এবার এই হিসাবেই একটা এনসিইআরটিতে একটা টেবিল দেওয়া আছে, দ্যাট ইজ ভেরি ভেরি আলট্রা ইম্পর্টেন্ট ফর নিট এক্সাম। সো প্লাসেন্টাল ম্যামালস মানে অস্ট্রেলিয়ার প্লাসেন্টাল ম্যামালস এবং অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালস কোনটা কার কাউন্টার পার্ট বা কনভার্জেন্ট ইভলিউশন কার মধ্যে সিমিলারিটি দেখা যায়। সো প্লাসেন্টাল ম্যামালস মোল, অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালস হচ্ছে মার্সুপিয়ালস মোল। প্লাসেন্টাল ম্যামালসের মধ্যে অ্যান্ট ইটার, এটা হচ্ছে নাম্ব্যাট অ্যান্ট ইটার, মাউস মার্সুপিয়াল মাউস, লেমুর, স্পটেড কাসকাস, ফ্লাইং স্কুইরেল, ফ্লাইং ফ্যালেঞ্জার, টাইগার ক্যাট, তাসমানিয়ান টাইগার ক্যাট, উলফ অ্যান্ড তাসমানিয়ান উলফ। তার মানে এইগুলো হচ্ছে যে এদের মধ্যে সিমিলারিটি দেখতে পাবো, অর্থাৎ যেটা প্লাসেন্টাল মোল এবং মার্সুপিয়াল মোলের মধ্যে সিমিলারিটি দেখতে পাবো, এবং এদের মধ্যে কি হবে অ্যানালোগাস স্ট্রাকচার দেখতে পাবো, বা এদের মধ্যে কনভার্জেন্ট ইভলিউশন ঘটেছে, বা অ্যাকচুয়ালি কাউন্টার পার্ট বলতে পারি। মোলের কাউন্টার পার্ট কি, বা মোলের সঙ্গে সিমিলারিটি কার দেখতে পাবো, মার্সুপিয়াল মোলের। অ্যান্ড ইটারের সঙ্গে সিমিলারিটি কার দেখতে পাবো, নাম্ব্যাট অ্যান্ড ইটারের। মাউসের সঙ্গে কার সিমিলারিটি দেখতে পাবো, মার্সুপিয়াল মাউস। সো কয়েকটা নাম তো মার্সুপিয়াল দিয়েই রয়েছে, বাকি কয়েকটা যেমন অ্যান্ট ইটার থেকে নাম্ব্যাট,
লেমুর থেকে স্পটেড কাসকাস। মনে রাখার নিয়ম হচ্ছে যে যেগুলো মার্সুপিয়াল হবে তাদের নামগুলো একটু আজীব টাইপের হবে, যে স্পটেড কাসকাস, নামব্যাট। আর যেগুলো হচ্ছে প্লাসেন্টাল ম্যামালস তাদের নামটা নর্মাল হবে। নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে প্যারালাল ইভলিউশন এখানে। সো প্যারালাল ইভলিউশন জিনিসটা কি? প্যারালাল ইভলিউশন হচ্ছে যে when similarities is developed in closely related species it is called parallel evolution। অর্থাৎ যখন সিমিলারিটি একই এনভায়রনমেন্টে থাকার জন্য যখন সিমিলারিটি যখন আনরিলেটেড বা ডিস্ট্যান্টলি রিলেটেড গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে তখন সেটাকে আমরা অ্যাডাপটিভ কনভার্জেন্স বা কনভার্জেন্ট ইভলিউশন বলছি। আর যখন এই সেম সিমিলারিটি যখন রিলেটেড স্পিসিসের মধ্যে দেখা যাবে, ক্লোজলি রিলেটেড স্পিসিসের মধ্যে দেখা যাবে, তখন সেটাকে বলবো আমরা প্যারালাল ইভলিউশন। যেমন ডেভেলপমেন্ট অফ রানিং হ্যাবিট ইন ডিয়ার অ্যান্ড হর্স। সো হরিণ আর ঘোড়ার যে এই স্পিডে দ্রুত গতিতে দৌড়ানোর যে হ্যাবিটটা, এটা হচ্ছে একটা প্যারালাল ইভলিউশনের এক্সাম্পল আমরা বলতে পারি। সো ডিয়ার অ্যান্ড হচ্ছে হর্স, এরা দুজনেই কিন্তু কার মধ্যে পড়ে? দুজনেই কিন্তু ম্যামালসের মধ্যে পড়ে। সো ম্যামালস একটাই হচ্ছে গ্রুপের মধ্যে থাকছে, কিন্তু এদের ডিফারেন্ট ডিফারেন্ট অর্ডার। ক্লাস একটা ম্যামালিয়া ক্লাস, কিন্তু এদের অর্ডার ডিফারেন্ট ডিফারেন্ট। সো ক্লোজলি রিলেটেড এইরকম স্পিসিসের মধ্যে যখন একই ধরনের ইভলিউশন দেখা যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে প্যারালাল ইভলিউশন। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্স। এই বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্স কমপ্লিট করার মাধ্যমে আমরা যেটা ইভলিউশন চ্যাপ্টারে যেটা সেকেন্ড টপিক ছিল, দ্যাট ইজ দ্য এভিডেন্সেস ইন ফেভার অফ ইভলিউশন, সেটা কমপ্লিট করলাম। নেক্সট দিন থেকে আমরা থিওরিজ অফ ইভলিউশন পড়বো, অর্থাৎ যেটা ইভলিউশন কীভাবে ঘটছে তার যে থিওরিজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ডিসকাস করবো।